নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি। আজ পড়ব এর শেষ পর্ব। আসুন তবে শুরু করি তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটির শেষ পর্ব। দুই পক্ষের গুপ্তচরগণ বিপক্ষ বাহিনীর গতিবিধির ওপর লক্ষ্য রাখিয়াছিল। মগধের সৈন্যদল পাটলিপুত্র হইতে যাত্রা করিবার অষ্টাহ পরে একদিন প্রখর মধ্যাহ্নে দুই পক্ষের সাক্ষাৎ হইল। স্থানটি সোন নদের পূর্বতট, পাটলিপুত্র হইতে 50-60 ক্রোশ দক্ষিণে। নদের অববাহিকায় কোথাও ঊষর মুক্ত ভূমি, কোথাও বা শাল তমাল জম্মু শ্যামলির বন, সাক্ষাৎ সিংসপাং আছে। চেদি রাজ্য ও মগধের সীমান্ত এই জনবসতিহীন অরণ্য মেঘলা দ্বারাই নির্দেশিত হইত। সুচিন্তিত সীমারেখা ছিল না। সেদিন দ্বীপ প্রহরে লক্ষ্মীকর্ণ এই সীমান্তেই এক জম্মুবনে আসিয়া বাহিনীর যাত্রা স্থগিত করিলেন। জম্মুবন ছায়া স্নিগ্ধ, তাহার সম্মুখে ও পশ্চাতে বিস্তীর্ণ প্রান্তর। এইখানে তপ্ত দ্বিপ্রহর নিষ্পন্ন করিয়া তৃতীয় প্রহরে আবার অগ্রসর হইবেন। মগধের সৈন্যদল বেশি দূরে নাই, শীঘ্রই সাক্ষাৎকার ঘটিবে। এতএব সৈন্যদলকে বিশ্রাম দিয়া যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ধূলি ধূসর সৈন্যদল ছুটি পাইয়া প্রথমেই ছুটিয়া গিয়া নদের জলে ঝাঁপাইয়া পড়িল। হস্তি অশ্বগণ তীরে গিয়া জল পান করিল। সৈন্যগণ স্থানান্তে জম্বুকুঞ্জে ফিরিয়া দ্বীপ প্রাহরিক আহারের চেষ্টায় তৎপর হইল। ঘোড়াগুলি নদীর তীরে সবুজ সপ্প যাহা পাইল চিবাইয়া খাইল। হস্তি যুগল জম্বু বৃক্ষের সপস্ত্র সকল শাখাগুলি ভাঙিয়া চর্বণ করিতে লাগিল। সৈন্যমণ্ডলীর মধ্যস্থলে এক বিরাট জম্বু বৃক্ষতলে আসন পরিগ্রহণ করিয়া মহারাজ লক্ষ্মীকর্ণ একটি আস্ত কণ্টকী ফল সেবন করিয়া পিণ্ড পূজা সম্পন্ন করিলেন। সঙ্গে পরিপাকের জন্য এক স্কন্দ কদলী। রাজমাতা অন্দলিকায় শুইয়া কেবল এক ঘটিকা জল পান করিলেন। যৌবন স্ত্রী আহার্যের স্থলী হইতে এক মুঠা ভিজা মুগদ ডাল লইয়া মুখে দিলেন। সহসা সৈন্যদলের সম্মুখ ভাগ হইতে কর কর শব্দে পটহ বাজিয়া উঠিল। সৈন্যগণ যে যেমন অবস্থায় ছিল ক্ষণকাল তেমনই রইল। তাহার হাতের কাজ ছাড়িয়া অস্ত্র ধরিল। লক্ষ্মীকর্ণ আসন ত্যাগ করিয়া নিমেষ মধ্যে উঠিয়া দাঁড়াইলেন। পটহধ্বনির সংকেত সুস্পষ্ট, শত্রু সৈন্য দেখা দিয়েছে। লক্ষ্মীকর্ণ লৌহ জালিকা ত্যাগ করেন নাই। তরবারি কটিতেই ছিল, কিন্তু হাতের কাছে যানবাহন ছিল না। তিনি মদমত্ত হস্তির ন্যায় সেনা দলের সম্মুখ দিকে চলিলেন। অনেক সৈনিকও সেই দিকে ছুটিয়াছিল। লক্ষ্মীকর্ণ তাহাদের মৃগযুথের ন্যায় দুই পাশে সরাইয়া দিয়া অগ্রসর হইলেন। মহারাজ সেনাদলের পুরো ভাগে উপস্থিত হইয়া পটহধ্বনি তখন নীরব হইল। তিনি দেখিলেন সম্মুখে বিস্তীর্ণ প্রান্ত, দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 10 রজ্জু। প্রান্তরের পরপারে শাল বন আরম্ভ হইয়াছে। শাল বনের মাথা ভেদ করিয়া ধৈর্য শীর্ষে কেতন উঠতেছে। কয়েকখানা হস্তি বন হইতে বাহিরে আসিয়া শুভ আস্ফালন করিতেছে। বনের মধ্যে যত দূর দৃষ্টি যায় কাতারে কাতারে শুধু সৈন্য। তাহারাও প্রান্তরের পরপারে শত্রু সমাবেশ দেখিয়া পাইয়াছে এবং ডঙ্কা বাজাইতেছে। মহারাজ লক্ষ্মীকর্ণ কিছুক্ষণ শোণিত চক্ষে শাল বনের দিকে চাহিয়া রহিলেন। তাহার মস্তিষ্কে দ্রুত চিন্তা ক্রিয়া হইতে লাগিল। এই সুযোগ, ওহারা পথশ্রমে ক্লান্ত, বুদ্ধ রচনার অবকাশ পায় নাই। আমার সৈন্যদল বিশ্রাম পাইয়াছে, আহারও করিয়াছে। এখন যদি আক্রমণ করি উহারা দাঁড়াইতে পারিবে না। ইতিমধ্যে লক্ষ্মীকর্ণের সেনানী দল তাহার পাশে আসিয়া দাঁড়াইয়াছিল। লক্ষ্মীকর্ণ তাহাদের দিকে ফিরিয়া বর্জ্য কণ্ঠে বলিল, দেখছো কি, ডঙ্কা বাজাও, শৃঙ্গ বাজাও। সৈন্যদল প্রস্তুত হও, এক্ষুনি ওদের আক্রমণ করব। আর কাল বিলম্ব নয়, সন্ধ্যার পূর্বেই অধম শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেব। ঢঙ্কা ও শৃঙ্গ বাজিয়া উঠিল। ঢং ঢং তুহুক তুহুক। এই বিপুল
শব্দ সংকটের সংকেত সৈন্যগণের অপরিচিত নয়। হস্তি, অশ্ব, রথ, পদাতি, ঝটিতি যুদ্ধের জন্য প্রস্তুত হইল। সেদিন লক্ষ্মীকর্ণ যদি মগধ বাহিনীকে আক্রমণ করিতে পারিতেন, তাহা হইলে ফল কিরূপ হইত বলা যায় না। হয়তো তিনি জয়লাভই করিতেন, কিন্তু তাহার আক্রমণ করাই হইল না। বিধাতা যে বাঁধ সাধিলেন। সহসা সূর্যের মুখের উপর ছায়া পড়িল, চতুর্দিক ধূম্রবর্ণ হইয়া গেল। লক্ষ্মীকর্ণ চকিতে ঊর্ধ্বে চক্ষু তুলিলেন। নৈষদ হইতে যমদূতেরা যেন মেঘ হয়ে আসিছে, নিদাঘের প্রমোদ্য ঝঞ্ঝাবাত। দেখিতে দেখিতে ঝড় আসিয়া পড়িল, ঝকমক বিদ্যুৎ, কর কর বজ্র, সন সন ঝটিকা। মনে হইল উন্মত্ত ঝটিকা জম্বুবনের বৃক্ষগুলিকে কেশ ধরিয়া নাড়া দিয়া আন্দোলিত করিয়া ফেলিবে। তারপর সেখান হইতে লাফাইয়া শালবনের উপর গিয়া পড়িল। শালবন মন্থিত হইয়া উঠিল। ঝড়ের নামিল, কিন্তু বৃষ্টি নামিল। এরপর মুষলধারার বৃষ্টি। হাতি ঘোড়া ভিজিয়া গেল, সৈন্যদল ভিজিয়া কাদা হইল। মহারাজ লক্ষ্মীকর্ণও ভিজিলেন। আন্দোলিকার আবরণের জন্য অম্বিকা দেবী ও যৌবন স্ত্রী কিছু রক্ষা পাইলেন। আর এক বিপদ, জম্বু বৃক্ষের মোটা মোটা ঢাল ঝড়ের ঝাঁকানিতে মর্মর শব্দে ভাঙিয়া পড়িতে লাগিল। 2-4 জন সৈনিকের হাত পা ভাঙিল। কয়েকজন ঘোড়া ভয়ে পালিয়া গেল। হাতিগুলো আত্মরক্ষার চেষ্টায় সুর উঁচু করিয়া রহিল। দুই পক্ষের প্রায় সমান অবস্থা। ও পক্ষে বীরশ্রী, বান্ধুলি, জাতবর্মা, বিগ্রহপার সকলেই রথে বসিয়া ভিজিলেন। সৈনিকদের তো আর কথাই নাই, কেবল শাল গাছের ডাল অত পলকা নয়, তাই বেশি এখানে ভাঙিল না। এই দুর্যোগে কে যুদ্ধ করবে? সকলে সামরিকভাবেই যুদ্ধ চিন্তা ত্যাগ করিলেন। প্রায় 2 ঘটিকা মাতামাতি চলিবার পর ঝড় উড়িয়া গিয়া আকাশ আবার পরিষ্কার হইল। চতুর্দিক বর্ষণ ধৈত সূর্য কিরণে ঝলমল হইয়া উঠিল। তখনও সূর্যাস্ত হইতে 2 ঘটিকা বিলম্ব আছে। এখন আর যুদ্ধ করিয়া লাভ নাই। আরম্ভ করিলে যুদ্ধ অমীমাংসিতই থাকিয়া যাইবে। দুই পক্ষ বনের মধ্যে রাত্রি যাপনের ব্যবস্থা করিলেন। কয়েকটা শিবির পড়িল। যুদ্ধ হইবে কাল প্রাতে। 2 সৈন্যদল মুখোমুখি বসিয়াছে। মাঝখানে প্রান্তরের ব্যবধান। 2 পক্ষই সতর্ক আছে। জম্বুবন ও শালবন ঘিরিয়া রক্ষীরা ঘুরিয়া বেড়াইতেছে। বাদ্যকরের দল বনের কিনারে স্থানে স্থানে দাঁড়াইয়া বাহিরের দিকে লক্ষ্য করিতেছে। শত্রুপক্ষের কোনো প্রকার সন্দেহজনক কার্যকলাপ দেখিলেই ভেরি তুড়ি বাজাইয়া নিজ পক্ষকে সাবধান করিয়া দিবে। তখনও সূর্যাস্ত হইতে 2-3 দণ্ড বিলম্ব আছে। শালবনের ভিতর হইতে একটি রথ বাহির হইয়া আসিল। জম্বুবনের রক্ষীরা দেখিল রথটি ধীর মন্থর গতিতে কণ্টক গুল্ম বাঁচাইয়া তাহাদের দিকেই আসিতেছে। সঙ্গে অশ্বী, হস্ত, পদাতি নাই, কেবল একটি রথ। সকলে বিস্ময়ে চাহিয়া রহিল। রথটি অধিক পথ আসিয়ালে বিস্ময় আরো বাড়িয়া গেল। রথের সারথি একজন স্ত্রীলোক, সঙ্গে আর কেহ নাই। স্ত্রীলোকটি রথ চালাইয়া একাকিনী আসিতেছে। অবশেষে রথ আসিয়া জম্বুবনের সম্মুখে দাঁড়াইল। রক্ষীরা রথ ফিরিয়া ফেরিল। তাহারা পূর্বে বীরশ্রীকে দেখে নাই। ভাবিল এ কি মগধের রাজশ্রী? এমন নয়ন ভোলানো রূপ তার, এমন রত্নোদ্যুতি বিচ্ছিরিত বেশভূষা, এই রাজলক্ষ্মী না হইয়া যায় না। রক্ষীদের নায়ক সাহসে ভর করিয়া বলিল, দেবী আপনি কে? এখানে কার সঙ্গে প্রয়োজন? দেবী প্রসন্ন হাসিয়া রথ হইতে অবতরণ করিলেন। বলিলেন, একজন ঘোড়ার রাজ ধরো। তোমরা আমাকে চেনো না, আমি মহারাজ লক্ষ্মীকর্ণ দেবেরই কন্যা বীরশ্রী। সকলের মুখ তখন অন্যরকম হইয়া গেল। বীরশ্রীর রথ হইতে একটি জলপূর্ণ তাম্রকুণ্ড হাতে লইয়া বলিলেন, হাঁ করে দেখছো কি? রথের মধ্যে ঠাকুরের প্রসাদ আছে, বার করো তো। আমি ঠাকুরানীকে দেখতে এসেছি। কোথায় আছেন ঠাকুরানী? আমাকে সেখানে নিয়ে চলো। একজন রক্ষী পথ হইতেই প্রকাণ্ড একটি থালা বাহির করিল। থালির উপর স্তূপীকৃত মিষ্টান্নের গোলক। বীরশ্রী তাম্রকুণ্ড হস্তে মরাল গমনে জম্বুবনে প্রবেশ করিলেন।
রক্ষী মিষ্টান্নের থালি হস্তে তাহাকে পথ দেখাইয়া লইয়া চলিল। বীরশ্রী শত্রু শিবির হইতে আসিয়াছেন, তাহার আদেশ যে অমান্য করা যাইতে পারে এ কথা তাহাদের মনেই আসিল না। কেবল তিনি বনের মধ্যে অন্তর্হিত হইলে রক্ষীদের নায়ক একজনের কানে কানে কিছু বলিল। সে ছুটিয়া গেল মহারাজকে সংবাদ দিতে। জম্বু বনের ছায়াচ্ছন্ন অভ্যন্তরে কিছুক্ষণ চলিবার পর বীরশ্রী দেখিলেন বড় বড় কয়েকটি গাছের ফাঁকে ফাঁকে ঘন সন্নিবিষ্ট অনেকগুলি শিবির তোলা হইয়াছে। এই শিবিরগুলিতে রাজা, তাদের প্রধান সেনানীগণ, রাজমাতা এবং রাজকন্যার রাত্রিবাসের ব্যবস্থা হইয়াছে। সাধারণ সৈনিকদের জন্য অন্য ব্যবস্থা নাই, তাহারা যে যেখানে পাইবে মাটিতে শুইয়া রাত্রি কাটাইবে। মধ্যস্থলেই রাজার শিবির, তাহার বাম পার্শ্বে কয়েকটি বৃক্ষের অন্তরে অন্তঃপুর, অর্থাৎ রাজমাতা, রাজকন্যা এবং তাহার চেটি কিঙ্করীদের বাসস্থান। মিষ্টান্নের থালি লইয়া রক্ষী সেই দিকেই চলিল। বীরশ্রী তাহার অনুসরণ করিলেন। জম্বুবনের মধ্যে দিনের আলো কমিয়া আসিতেছে। এখনো শিবির ঘিরিয়া পাহারা বসে নাই। একটি বস্ত্রাবাসের সম্মুখে আসিয়া রক্ষী দাঁড়াইল, বলিল, এটি রাজমাতার শিবির। বীরশ্রী শিবিরে প্রবেশ করিলেন। রক্ষী দ্বারের কাছে থালি নাবাইয়া দিয়া চলিয়া গেল। শিবিরের মধ্যে দিবালোক নিঃশ্বসিত, এখনো দ্বীপ জ্বলে নাই। অম্বিকা একাই শুইয়া আছেন। বীরশ্রী হর্ষ কণ্ঠে ডাকিলেন, দিদি। কর্কশ স্খলিত স্বরে অম্বিকা প্রশ্ন করিলেন, কে? আমি বীরা। জলের পাত্র রাখিয়া বীরশ্রী পিতামহীর শয্যা পার্শ্বে নতজানু হইলেন। অম্বিকা একটি বাহু দিয়া তাহাকে সবলে জড়াইয়া লইলেন। এইভাবে কিছুক্ষণ অলিঙ্গনবদ্ধ থাকিবার পর অন্ধকারে দুইজনে কানে কানে কথা বলিতে লাগিলেন। দ্রুত নিম্ন কণ্ঠে বার্তা বিনিময় হইল। ওইদিকে মহারাজ লক্ষ্মীকর্ণের কাছে সংবাদ পৌঁছাইয়াছিল। তিনি তীরবিদ্ধ ব্যাঘ্রের ন্যায় লাফাইয়া উঠিলেন। কি এত বড় আস্পর্ধা! শত্রুর পুত্রবধূ আমার শিবিরে আসিবে? আজ দেখিয়া লইবই। বলাই বাহিল্য, বীরশ্রী ও জাত বর্মা যে 100 রণহস্তি লইয়া নয়পালের সঙ্গে যোগ দিয়াছে, লক্ষ্মীকর্ণ গুপ্তচরের মুখে তাহা অবগতই ছিলেন। মহারাজ লক্ষ্মীকর্ণ যখন মাতৃদেবের শিবিরে প্রবেশ করিলেন, তখন শিবিরে দ্বীপ জ্বলিয়াছে। উপস্থায়িকা দুইজন ভয়ে ভয়ে এক পাশে দাঁড়াইয়া আছে। বীরশ্রী পিতামহী শয্যা পাশে বসিয়াছিলেন। উঠিয়া আসিয়া সহজভাবে পিতাকে প্রণাম করিলেন। লক্ষ্মীকর্ণ জল জল চক্ষে চাহিয়া দন্তে দন্ত ঘর্ষণ করিলেন। বলিলেন, তুই কি জন্য এখানে এসেছিস? উপস্থায়িকারা মহারাজের মূর্তি দেখিয়া পা টিপিয়া টিপিয়া পলায়ন করিল। বীরশ্রী শান্তস্বরে বলিলেন, আমি ঠাকুরানীকে দেখতে এসেছি, তার জন্য গঙ্গা জল আর দেবতার প্রসাদ এনেছি। লক্ষ্মীকর্ণ গর্জন করিলেন, গঙ্গা জল প্রসাদ? দুষ্টা, তুই শত্রুর গুপ্তচর, তোকে পাঠিয়েছে সন্ধান নেওয়ার জন্য। যা, এই দণ্ডে চলে যা আমার শিবির থেকে, নইলে। শয্যা হইতে ঠাকুরানী কথা বলিলেন, নইলে কি? নিজের কন্যাকে হত্যা করবি? তাই কর। তুই অপুত্রক, মেয়ে দুটোকেও হত্যা কর। বংশে বাতি দেবার জন্য কাউকে আর রাখিসনি। মার মার। মাতার বাক্যে লক্ষ্মীকর্ণের সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল, কিন্তু তিনি বাক্য ব্যয় করিলেন না। কেবল কষার চোখে মাতার পানে একবার চাহিলেন। বীরশ্রীর চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তিনি বলিলেন, পিতা, কেন আপনি আমাকে এত নিষ্ঠুর কথা বলছেন? আমি কি আপনার কন্যা নই? লক্ষ্মীকর্ণ বলিলেন, কন্যা হইলে তুই আমার শত্রু, বুঝলি? তোরা সবাই আমার শত্রু। আমি ক্ষীর খাইয়ে খাইয়ে সব কাল নাগিনী পুষেছি, বলিয়া মাতার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। বীরশ্রী বলিলেন, পিতা, কেউ আপনার সঙ্গে শত্রুতা করেনি। আপনি যৌবনশ্রীর স্বয়ংবর সভা আহ্বান করিয়াছিলেন। যৌবনশ্রী নিজের মতামতের মতো বরের গলায় মালা দিয়েছে, এ কি তার দোষ? আপনি বাক্যদান করেন কেন বিগ্রহপালকে স্বয়ংবর সভায় যখন আহ্বান করেননি? এ কি যৌবনশ্রীর অপরাধ? পিতা, যারা আপনার একান্ত আপনজন তাদেরই আপনি পর করে দিয়েছেন। কিসের জন্য যুদ্ধ? জগতের চোখে বিগ্রহপাল যৌবনশ্রীর স্বামী, আপনি তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করছেন। যুদ্ধে পরাজয় জারি হোক, ইষ্ট কার হবে পিতা? আমরা আপনার সন্তান,
আপনি আমাদের প্রতি প্রসন্ন হন, ক্রোধ ত্যাগ করুন পিতা। লক্ষ্মীকর্ণ পদত্যাগ করিয়া বলিলেন, না না না, যুদ্ধ হবে। আমি এবার বুঝেছি, ধূর্ত নয়পাল তোকে পাঠিয়েছে চাট্টু বাক্যে আমাকে বশ করতে, কিন্তু তা হবার নয়। কাল যুদ্ধ হবেই। তোর শ্বশুর যতই হাতি পাঠাক, মগধ আমি ছাড় কার করব। নয়পালকে শুলে দেব, তারপর বঙ্গাল দেশে গিয়ে তোর শ্বশুরকেও দেখবি উৎখাত করব। আমার কুটুম্ব হয়ে আমার বুড়িতে হাতি পাঠিয়েছে, এত বড় স্পর্ধা। বীরশ্রী অঞ্চলে অশ্রু মুছিয়া বলিলেন, ভালো, আপনার যা অভিরুচি তাই করবেন। নিয়তিকে খণ্ডাবে কে বলুন? আমি আজ চক্রস্বামীর প্রসাদ এনেছিলাম, দেবতার প্রসাদে আপনার মন প্রসন্ন হবে। বীরশ্রী প্রসাদের থালি দুই হাতে ধরিয়া লক্ষ্মীকর্ণের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, বলিলেন, পিতা, চক্রস্বামীর প্রসাদও কি আপনি গ্রহণ করবেন না? চক্রস্বামীর প্রসাদ অর্থাৎ বিষ্ণুর প্রসাদ। মহারাজ ধর্মে বৈষ্ণব, যুদ্ধের প্রাক্কালে ইষ্ট দেবতার প্রসাদ প্রত্যাখ্যান করা সমীচীন নয়। ফাপড়ে পড়িয়া মহারাজ এক খণ্ড মিষ্টান্ন তুলিয়া মুখে ফেলিলেন। বীরশ্রী বলিলেন, যাই, বাকি প্রসাদ পরিজনদের বিতরণ করে দিই। আমি বেশিক্ষণ থাকবো না পিতা। ঠাকুরানীও আপনার চরণ দর্শন করলাম, এবার যৌবনার সঙ্গে দুটো কথা বলেই চলে যাব। লক্ষ্মীকর্ণ গলার মধ্যে খুৎকার শব্দ করিয়া পদত্যাগ করিতে করিতে প্রস্থান করিলেন। কন্যার সহিত বাগযুদ্ধে তিনি জয়ী হইতে পারেন নাই, কন্যাকে শাস্তি দেওয়াই সম্ভব নয়। এই খেদ বক্ষে লইয়া তিনি নিজ শিবিরে ফিরিয়া গেলেন এবং শয্যায় শয়ন করিলেন। এই সংসারে স্ত্রী জাতিকে সমুচিত শাস্তি দিবার কোনো উপায় নেই, বিশেষত যদি তাহারা আবার মাতা কিংবা কন্যা হয়। পুরুষ এইরূপ ধৃষ্টতা করিলে শুইয়া শুইয়া চিন্তা করিতে করিতে মহারাজের ক্রুদ্ধ মন সম্ভবত চক্রস্বামীর প্রসাদের গুণেই ক্রমশ উৎফুল্ল হইয়া উঠিতে লাগিল। কা পুরুষ নয়পাল নিশ্চয় ভয়ে মুক্ত কচ্ছ হইয়াছে, তাই বীরশ্রীকে পাঠাইয়াছে সন্ধি করিবার আশায়। ধূর্ত শ্রীকাল, কণ্টক দিয়া কণ্টক উদ্ধার করিতে চায়। কিন্তু আমি সতর্ক আছি, আমার চোখে ধুলা দেওয়া নয়পালের কম্য নয়। ক্রমে একটি পরম সুখের আলস্য তাহার সারা দেহে সঞ্চারিত হইতে লাগিল। চিন্তার সূত্র ক্রমশ ক্ষীণ হইয়া আসিল। কাল যুদ্ধ, আজ রাত্রে উত্তম বিশ্রাম প্রয়োজন। মহারাজ গভীর নিদ্রায় অভিভূত হইলেন। মহারাজ লক্ষ্মীকর্ণ মাতৃ শিবির হইতে বাহির হইবার পর বীরশ্রীও প্রসাদের পাত্র হস্তে বাহির হইলেন। বাহিরে জম্বু বনে তখন অন্ধকার নামিয়াছে। একদল রক্ষী শিবিরগুলিকে ঘিরিয়া পরিক্রমণ আরম্ভ করিয়াছে। দুই চারিটা উল্কা জ্বলিতেছে। সেনানিবাসের নিয়ম সন্ধ্যার পূর্বেই রাত্রির আহার সম্পন্ন করিতে হইবে। সৈনিকেরা আহার সমাপ্ত করিয়া শয়নের উদ্যোগ করিতেছে। একজন শিবির রক্ষী উল্কা হস্তে অম্বিকা দেবের শিবিরের সম্মুখ দিয়া যাইতেছেন। বীরশ্রীকে বাহিরে আসিতে দেখিয়া সসম্ভ্রমে দাঁড়াইলেন। বীরশ্রী যে শত্রু শিবির হইতে পিতৃ শিবিরে আসিয়াছে, এ কথা কাহারও অবদিত ছিল না। মহারাজের উগ্র কণ্ঠের চিৎকারও বাহির হইতে অনেকেই শুনিয়াছিল। চেটি কিঙ্করীরা শুনিয়াছিল। বস্ত্র প্রাচীরের পরপার হইতে মুখে মুখে কথাটা প্রচার হইয়া উঠিয়াছে। দেবী বীরশ্রী শান্তির প্রস্তাব লইয়া আসিয়াছিলেন, কিন্তু উদ্ধত রাজা প্রস্তাবে কর্ণপাত করেন নাই। কাল যুদ্ধ হইবেই, কত লোক মরিবে, কত লোক অন্ধ খঞ্জ হইবে, কিন্তু কে তাহা গ্রাহ্য করে? রাজার ইচ্ছায় যুদ্ধ। বীরশ্রী রক্ষীর কাছে আসিলেন, হাসি মুখে তাহাকে একটি মিষ্টান্ন দিয়া বলিলেন, চক্রস্বামীর প্রসাদ নাও। রক্ষী কৃতার্থ হইয়া প্রসাদ মুখে দিল। বীরশ্রী বলিলেন, সকলকে প্রসাদ দেওয়া তো সম্ভব নয়, কেবল রক্ষীদেরই দিই। চক্রস্বামীর দয়ায় মঙ্গলেই হবে সবার। চলো, তুমি উল্কা নিয়ে আমরা সাথে সাথে চলো, আমার প্রসাদ দিয়ে সবাইকে। রক্ষী বলিল, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না দেবী, রক্ষীরা সবাই এই পথেই ঘুরছে, এক্ষুনি একে একে আসবে। বীরশ্রী তখন দাঁড়াইয়া রহিলেন। রক্ষীও উল্কা লইয়া আসিল। অন্য রক্ষীরা আবর্তনের পথে সেখানে আসিল এবং রাজকুমারীর হাত হইতে প্রসাদ পাইয়া চরিতার্থ হইল। তারপর বীরশ্রী বলিলেন, এবার অন্তঃপুরিকাদের প্রসাদ দিকে।
কুমারী যৌবনশ্রীর শিবির কোনটা? এই যে পাশেই। রক্ষী বীরশ্রীকে যৌবনশ্রীর শিবিরের দ্বার পর্যন্ত আলো দেখাইয়া পৌঁছাইয়া দিয়া গেল। যাইবার সময় ভক্তি ভরে বীরশ্রীকে প্রণাম করিলেন। বীরশ্রী মধুর কণ্ঠে আশীর্বাদ করিলেন, চিরজীবী হও, বিজয়ী হও। রক্ষী মধ্যবয়স্ক ব্যক্তি, বীরশ্রীর মধুর বাক্যে তাহার হৃদয় বিগলিত হইয়া গেল। সে গদগদ স্বরে বলিল, মা, তুমি না সাক্ষাৎ লক্ষ্মী। আমি সামান্য যোদ্ধা, আমার আয়ুর হিসাব চিত্রগুপ্তও রাখে না। জয় বিজয়েও আমার গৌরব নাই, সেই গৌরব রাজার। আশীর্বাদ করো, আমার সন্তানরা যেন সুখে থাকে। এই সরল যোদ্ধার ক্ষুদ্র অকিঞ্চনে বীরশ্রীর হৃদয়ও আর্দ্র হইল। তিনি বলিলেন, তোমরা সকলে সুখে থাকো। বীরশ্রী শিবির দ্বারের প্রচ্ছদ সরাইয়া ভিতরে প্রবেশ করিলেন। দ্বীপের মন্দালকে যৌবনশ্রী শয্যায় বসিয়া আছেন, আর ভূমিতে বসিয়া রঙ্গিনী রাবণ রাজার চেড়ির মতন তাহাকে পাহারা দিতেছে। যৌবনশ্রী যেন অশোক বনের সীতা। রণক্ষেত্রে শিবিরে বসিয়াও তাহার বন্দি দশা যায় নাই। কিন্তু রঙ্গিনীর ভাব ভঙ্গি এখন আর তেমন কঠিন নয়। দীর্ঘকাল রাজকন্যাকে পাহারা দিয়া সে বোধহয় বুঝিয়াছে এ কাজ কেবল গায়ের জোরে হয় না, কিছু কলা কৌশলও প্রয়োজন। বিশেষত রাজপ্রাসাদে ও রণক্ষেত্রের বাতাবরণের অনেক প্রভেদ। কাল যুদ্ধের ফলাফল কি হইবে কেহ জানে না। যদি লক্ষ্মীকর্ণ পরাজিত হন, তখন রঙ্গিনীর দশা কি হইবে। তাই বীরশ্রী ও যৌবনশ্রী যখন আলিঙ্গনবদ্ধ হইলেন, তখন আর সে বাধা দিল না। ভূমি হইতে উঠিয়া দাঁড়াইয়া অস্বাচ্ছন্দ্য ভাবে মৃদু মৃদু হাসিতে লাগিল। বীরশ্রী বাষ্পরুদ্ধ স্বরে বলিল, কি হয়ে গিয়েছিস তুই রে যৌবনা? যৌবনশ্রীর গণ্ডে দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। যৌবনশ্রীকে ছাড়িয়া বীরশ্রী আবার প্রসাদের থালি হাতে লইলেন। রঙ্গিনীর সম্মুখে কোনো কথা হইতে পারে না। তিনি যৌবনশ্রীর সম্মুখে থালি ধরিয়া বলিলেন, চক্রস্বামীর প্রসাদ, নে যৌবনা। যৌবনশ্রী প্রসাদ হাতে লইবার পূর্বেই বীরশ্রী রঙ্গিনীর দিকে ফিরিয়া বলিলেন, তুমিও নাও, আর অন্য মেয়েদের ডেকে নিয়ে এসো, সকলকে আমি প্রসাদ দেব। রঙ্গিনী তাড়াতাড়ি আসিয়া প্রসাদ লইয়া মুখে দিল, তারপর মাথায় হাত বুলিয়া অন্য সকলকে ডাকিতে গেল। সে প্রস্থান করিলে বীরশ্রী যৌবনশ্রীর কানে কানে দ্রুত হর্ষ কণ্ঠে সংক্ষেপে ব্যাপারটা বুঝাইয়া দিলেন। যৌবনশ্রী চক্ষু বিস্ফারিত করিয়া চাহিলেন, তারপর থরথর কাঁপিয়া শয্যায় বসিয়া পড়িলেন। রঙ্গিনী যখন পুরুস্ত্রীদের লইয়া ফিরিয়া আসিল, তখন দুই ভগিনী শয্যায় বসিয়া গল্প করিতেছে। পুরুস্ত্রীরা সংখ্যায় 10-12 জন, অম্বিকার উপস্থায়িকা 2 জন আছে। সকলেই বীরশ্রীর পরিচিতা। তাহারা বীরশ্রীর পদধূলি লইল, কলকণ্ঠে সংবর্ধনা করিল। বীরশ্রী সকলের সহিত মিষ্ট সম্ভাষণ করিলেন, সকলের হাতেই মিষ্টান্ন দিলেন। সকলে প্রসাদ মুখে দিয়া আনন্দিত হয়ে চলে গেল। রঙ্গিনী কিন্তু গেল না, শিবিরের এক পাশে ভূমির ওপর বসিয়া রইল। বীরশ্রী ও যৌবনশ্রী শয্যার উপর মুখোমুখি বসিয়া গল্প করিতেছেন। বীরশ্রী অধিকাংশ কথাই বলিতেছেন, শ্বশুর বাড়ির গল্প, নৌকা যোগে ত্রিপুরী হইতে বিক্রমমণিপুর গমনের গল্প, তাহার নিজ শিবিরে ফিরিয়া যাইবার কোনো তরাই নাই। যৌবনশ্রী মাঝে মাঝে 2-1 কথা বলিতেছেন। অদূরে বসিয়া রঙ্গিনী কান পাতিয়া শুনিতেছে। 2 দণ্ড বসিয়া বসিয়া গল্প করিবার পর 2 ভগিনী শয্যায় পাশাপাশি শয়ন করিলেন। শুইয়া শুইয়া গল্প চলিতে লাগিল। রঙ্গিনীও হাই তুলিয়া শয়ন করিল। শুইয়া শুইয়া তাহার তন্দ্রাবেশ হইল। সে জাগিয়া থাকিবার অনেক চেষ্টা করিল, কিন্তু পারিল না। মাথার মধ্যে ইন্দ্রিয়ের যোগসূত্র যেন ছিন্ন ভিন্ন হইয়া যাইতে লাগিল। আরো কিছুক্ষণ কাটিবার পর বীরশ্রী ঘাড় তুলিয়া রঙ্গিনীর দিকে দেখিলেন, ডাকিলেন, রঙ্গিনী, ও রঙ্গিনী। রঙ্গিনী সাড়া দিল না। সাড়া দিলে হয়তো বীরশ্রী পানীয় জল চাইতেন, কিন্তু কিছুক্ষণ প্রতীক্ষা করিয়াও যখন সাড়া পাওয়া গেল না, তখন তিনি নিঃশব্দে শয্যা ত্যাগ করিলেন। শিবির দ্বারের কাছে গিয়া প্রচ্ছদ সরাইয়া বাহিরে উকি মারিলেন। বাহিরে জম্ম ছায়াশূন্য নিরন্ধন অন্ধকার। আকাশ মৃত্তিকা কিছুই দেখা যায় না, শব্দও নাই।
ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেন লুপ্ত হইয়া গিয়াছে। কেবল শিবিরের মধ্যে স্নিগ্ধ দ্বীপ জ্বলিতেছে। বীরশ্রী ভিতর দিকে ফিরিয়া হাত ছানি দিলেন। যৌবনশ্রী নিঃশব্দে আসিয়া তাহার পাশে দাঁড়াইলেন। বীরশ্রী তাহার হাত ধরিলেন। তাহার জিজ্ঞাসু নেত্র একবার রঙ্গিনীর দিকে সঞ্চারিত হইল। সে অঘরে ঘুমাইতেছে। বীরশ্রী ফিসফিস করিয়া বলিলেন, ওষুধ ধরেছে, চল এবার যাই, আগে যাই ঠাকুরানীর শিবিরে। হাত ধরাধরি করিয়া দুইজনে বাহিরে আসিলেন। পেছনে শিবির দ্বারে প্রচ্ছন্ন দ্বীপের ক্ষুদ্র আলোয় সম্মুখের আবরণ টানিয়া দিল। চতুর্দিকে কাজল রুচি, অন্ধকার, নিজের হাত দেখা যায় না। এই অন্ধকারে অম্বিকা দেবীর শিবির কোন দিকে? বীরশ্রী স্মরণ করিবার চেষ্টা করিলেন। যৌবনশ্রীর শিবিরে আসবার সময় অম্বিকা দেবীর শিবির ডান দিকে পড়েছিল। মাঝে একটি সুস্পষ্ট জম্বুকাণ্ডের ব্যবধান। যৌবনশ্রীর হাত দৃঢ় মুষ্টিতে ধরিয়া বীরশ্রী সেই দিকে অগ্রসর হইলেন। কোনো অদৃশ্য বস্তুতে হোঁচট খাইয়া শব্দ হইল, কিন্তু ইহা বাঞ্ছনীয় নয়। মদং নিধেং চৌরং। সম্মুখে হাত বাড়াইয়া চলিতে চলিতে একটি বৃক্ষের কর্কশ তোক হাতে ঠেকিল। সঙ্গে সঙ্গে পায়ে ঠেকিল একটি মনুষ্য দেহ। বীরশ্রী তীক্ষ্ণ নিঃশ্বাস টানিয়া সরিয়া আসিলেন। বোধ হয় কোনো সৈনিক কিংবা রক্ষী বৃক্ষতলে শুইয়া ঘুমাইতেছে। ভাগ্যক্রমে পদস্পর্শে তাহার ঘুম ভাঙিল না। রক্ষী হইবে, চক্রস্বামীর প্রসাদে বুধ হইয়া ঘুমাইতেছে। সৈনিক হইলে ঘুম ভাঙিয়া যাইত। আরও সাবধানে দুইজনে চলিলেন। একটু একটু পা বাড়াইল। অন্ধ কিঞ্চুলিক যেভাবে চলে, আরও কাহারও পায়ে কিছু ঠেকিল না। কিছুক্ষণ চলিবার পর হঠাৎ একটি ক্ষুদ্র আলোকের বিন্দু যৌবনশ্রীর চোখে পড়িল। মাটির উপর যেন একখণ্ড অঙ্গার জ্বলিয়া জ্বলিয়া ভস্মবৃত্ত হইয়াছে। যৌবনশ্রী দিদির হাত চাপিয়া অস্ফুটে বলিল, দিদি। বীরশ্রী দেখিতে পাইলেন, নিঃশব্দে সেই দিকে কয়েক পা অগ্রসর হইয়াই বুঝিতে পারিলেন অঙ্গার নয়, কোনো একটি শিবিরে প্রচ্ছন্ন নিম্নভাগ একটু সরিয়া গিয়াছে। ভিতরের আলো দেখা যাইতেছে। কাহার শিবির? যদি ঠাকুরানীর শিবির না হয়, যদি ভিতরে অন্য কেহ জাগিয়া থাকে? বীরশ্রী প্রচ্ছেদের বাহিরে দাঁড়িয়া ক্ষণেক কান পাতিয়া শুনিলেন, কিন্তু নিজের হৃদয়যন্ত্রের স্পন্দন ছাড়া আর কিছুই শুনতে পাইলেন না। তখন তিনি ধীরে ধীরে পর্দার কোণ তুলিয়া উঁকি দিলেন। দ্বারের কাছেই দুই উপস্থায়িকা হাত পা ছড়াইয়া পড়িয়া আছে। শয়নের অসম্বৃত ভঙ্গি দেখিয়াই বোঝা যায় তাহারা গভীর নিদ্রায় মগ্ন। বীরশ্রী ও যৌবনশ্রী নির্ভয় শিবিরে প্রবেশ করিলেন। অম্বিকা জাগিয়াই ছিলেন। স্থির চক্ষে ঊর্ধ্ব দিকে চাহিয়া অপেক্ষা করিতেছিলেন। হাত তুলিয়া সংকেত করিলেন। তিনটি মাথা কিছুক্ষণ শয্যার উপর একত্রিত হইল। শেষে বীরশ্রী বলিলেন, দিদি, বাইরে বড় অন্ধকার, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, ভয় হচ্ছে, যদি ধরা পড়ে যায়। ঠাকুরানী বললেন, এক কাজ কর, আমার শিবিরের প্রদীপ দ্বারের বাইরে নিয়ে গিয়ে রাখ, তবু খানিকটা দেখতে পাবি। বীরশ্রী বলিল, সে ভালো, হাতে প্রদীপ নিয়ে যাওয়া তো চলবে না। যে রক্ষীরা সীমানা পাহারা দিচ্ছে তারা নিশ্চয়ই ঘুমায়নি, আলো দেখলে তারা ধরে ফেলবে। অম্বিকা বলিলেন, হ্যাঁ, এবার তোরা যা, যত দেরি করবি তত ধরা পড়ার ভয়। নিজের শিবিরে পৌঁছে একবার ডঙ্কার ঘা দিতে বলিস, যাতে আমি শুনতে পাই। দুই ভগিনী আবার বাহির হইয়া গেল। প্রথমে যৌবনশ্রী শিবির হইতে নির্গত হইলেন। পরে বীরশ্রী প্রদীপ হাতে লইয়া আসিলেন। তিনি প্রদীপটি দ্বারের সম্মুখে রাখিলেন। বাহিরে বাতাস নাই। প্রদীপ অকম্পমান জ্বলিতে লাগিল।
এতটুকু আলো বাহিরে সীমাহীন অন্ধকারের মধ্যে হারাইয়া গিয়াছে। তবুও নিশ্ছিদ্র অন্ধকারের চেয়ে ভালো নিজেকে দেখা যায়, পাশের মানুষকে দেখা যায়, বিরাট দৈত্যের মতন গাছগুলোকে ঠাউর করা যায়। কোনো ক্রমে জম্বুবন পার হইতে পারিলে হয়তো নক্ষত্রের আলো পাওয়া যাইবে। প্রদীপ পশ্চাতে রাখিয়া দুইজন গা বাড়াইলেন। অকস্মাৎ প্রলয়ঙ্কর শব্দে তাহার মাথার উপর আকাশ ভাঙিয়া পড়িল। ঢং 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 শব্দ। সমস্ত জম্বুবন যেন সেই শব্দে অট্ট রোলে আলোড়িত হইয়া উঠিল। দুই ভগিনী ভয় পাইয়া পরস্পরকে জড়িয়া ধরিল। মনে হইল সর্বনাশ হইয়াছে, সকলে জানিতে পারিয়াছে, তাহারা ধরা পড়িয়া গিয়াছে। শব্দটা যতটা ভয়ঙ্কর মনে হইয়াছিল প্রকৃতপক্ষে ততটা ভয়ঙ্কর নয়। রাত্রির প্রথম প্রহর শেষ হইয়া দ্বিতীয় প্রহর আরম্ভ হইয়াছিল। ঘটিকা শালার প্রহরীরা তাহাই ঘোষণা করিয়াছে। প্রথম ভয় বিহ্বলতা কাটিয়া যাইবার পর দুইজনে তাহা বুঝিতে পারিলেন। সঙ্গে সঙ্গে ইহাও বুঝিতে পারিলেন যে শিবির প্রহরী রক্ষীরা যতই ঘুমাক, জম্বুবনের কিনারে সীমান্ত রক্ষীরা সতর্কভাবে জাগিয়া আছে। দুইজনে আবার চলিলেন। কোন দিকে চলিয়াছেন তাহা জানেন নাই, কেবল প্রদীপ শিখাকে পশ্চাতে রাখিয়া চলিয়াছেন। এইবার ভাঙা গাছের ডাল তাহাদের পথ রোধ করিল। তাহাকে এড়াইয়া বীরশ্রী একবার পিছন ফিরিয়া তাকাইলেন, আলোক রশ্মি দেখা যায় কিনা। আরো কিছু দূর চলিবার পর তাহারা হঠাৎ শক্ত হইয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখেও কি? অন্ধকারের মধ্যে আরো ঘন অন্ধকারের পিণ্ড যেন তাল পাকাইতেছে। সঙ্গে ফোঁস শব্দ, যেন কাহারা সমবেতভাবে নিঃশ্বাস ফেলিতেছে। একটা দীর্ঘ কালো হাত আসিয়া লঘুভাবে তাহাদের মস্তক স্পর্শ করিল। যৌবনশ্রী বলিলেন, দিদি, হাতি। দুই ভগিনী ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিলেন। অন্ধকারে অপরিচিত হস্তির মতন ভয়ানক জীব আর নাই। বনের এক স্থানে সমস্ত রণহস্তি বাঁধা ছিল। বীরশ্রী যৌবনশ্রী একেবারে তাহাদের দঙ্গলের মধ্যে গিয়া পড়িয়াছিলেন। হাত ধরাধরি করিয়া ছুটিতে ছুটিতে তাহারা বার কয়েক হোঁচট খাইয়া পড়িয়া গেলেন। বসন ছিঁড়িয়া গেল, পায়ে কাঁটা ফুটিল। তারপর সহসা এক সময় আছাড় খাইয়া উঠিয়া তাহারা অনুভব করিল অন্ধকার যেন একটু তরল হইয়াছে। তাহারা চারিদিকে চাহিল। তারপর ঊর্ধ্বে চক্ষু তুলিয়া দেখিলেন আকাশে তারা মিটমিট করিতেছে। তাহারা জম্বুবনের ভিতরে আর নাই। যাক, জম্বুবনের দুর্ভেদ্য গোলক ধাঁধা হইতে নির্গত হইয়াছেন। কিন্তু কোন দিকে? সম্মুখ দিকে না পশ্চাৎ দিকে? নক্ষত্রের আলোকে যতটুকু অনুভব করা যায় তাহা সীমান্তই সীমাবদ্ধ। প্রান্তরের এখানে ওখানে দুই চারিটা আগাছার গুল্ম রহিয়াছে। কয়েকটা কণ্টক গুল্ম অসংখ্য খাদ্যাতিকের জ্যোতির অলঙ্কার পড়িয়া ঝলমল করিতেছে। কিন্তু প্রান্তরের পরপারে শালবন আছে কিনা তাহা জানিবার উপায় নাই। তবু জম্বুবনের প্রহরচক্ষ যে তাহারা নিরাপদে পার হইয়া আসিয়াছেন, ইহাই যথেষ্ট। এখন জম্বুবনকে পশ্চাতে রাখিয়া যত দূর যাওয়া যায় ততই মঙ্গল। দুই বোন আবার চলিতে লাগিলেন। জম্বুবনে বেশ কাঁটা ছিল না। এখানে দুই পা চলিলেই পায়ে কাঁটা ফোটে। কিছু দূর চলিলে উভয়ে মাটিতে বসিলেন। অনুভবের দ্বারা পায়ের কাঁটা তুলিয়া ফেলিতে লাগিলেন। একটি দীর্ঘ কম্পিত নিঃশ্বাস যৌবনশ্রীর বুক হইতে উচ্ছ্বসিত হইয়া উঠিল। বীরশ্রী বলল, নিঃশ্বাস ফেলছিস কেন রে জৈবনা? বীরশ্রী বলিলেন, আমার জন্য তুই কত কষ্ট পেলি রে দিদি, তাই ভেবেই আমার কান্না পাচ্ছে। বীরশ্রী বলিলেন, আমার কষ্টের কথাই ভাবছিস আর তোর নিজের? যৌবনশ্রী বলিল, আমার আবার কষ্ট কি রে? আমি তো আমার স্বামীর কাছে যাচ্ছি। দরকার হলে আগুনের ওপর দিয়েও তো আমি হেঁটে যেতে পারি। যৌবনশ্রীর এই সবার বিরুদ্ধ প্রগবলতাটুকু বীরশ্রীর বড় মিষ্টি লাগিল। তিনি হাসিলেন, আমিও তো আমার স্বামীর কাছেই যাচ্ছি। নে নে ওঠ,
শিবিরে গিয়ে প্রথমেই বিগ্রহকে বলবি পায়ের কাঁটা তুলে দিতে। দুইজনে উঠিয়া দাঁড়াইলে। যৌবনশ্রী বলিল, কিন্তু শিবির কোথায়? প্রশ্ন অনুত্তরই রহিয়া গেল। এই সময় হঠাৎ সন্নিকট হইতে এক পাল অদৃশ্য শৃগাল হুক্কা হুয়া বলে ডাকিয়া উঠিল। দুইজনে থপ করে বসিয়া পড়িলেন। শৃগালের হট্ট কোলাহল থামিলে বীরশ্রী বলিলেন, তোর প্রেমের পথে যে এত কাঁটা তা কে জানতো? শেষ পর্যন্ত শিয়াল কাঁটা। দেখছি আজ রাত্রিটা এই মাঠেই আমাদের কাটাতে হবে, নইলে হয়তো পথ ভুলে আবার জম্বুবনেই ফিরে যাব। দিগ্ভ্রম হয়েছে। ভোরের আলো ফুটলে তখন। কিন্তু ভোরের আলো ফোটা পর্যন্ত মাঠে বসিয়ে থাকাটা বিপদ আছে তো। বীরশ্রী কিন্তু তাহা জানিতেন। ভোর হইলে কেবল তাহারাই চক্ষু পাইবেন তা নয়, জম্বু বনের প্রহরীরাও চক্ষু পাইবে। তখন সমস্যার সমাধান আসিল তখন বিচিত্র রূপ ধরিয়া। নিশীথ রাত্রে নিস্তরঙ্গ বাতাসে দূর হইতে ভাসিয়া আসিল অতি মধুর বাঁশির সুর। বীরশ্রী বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় শিহরিত হইয়া যৌবনশ্রীর হাত চাপিয়া ধরিল। ওই শোন যৌবনা, শুনতে পাচ্ছিস? যৌবনশ্রী উদ্বেলিত হৃদয় বলিলেন, পাচ্ছি। বাঁশির শব্দ কে বাজাচ্ছে দিদি? বীরশ্রী ভগিনীকে হাত ধরিয়া তুলিলেন। গাঢ়স্বরে বলিলেন, আর কে বাজাবে? ও বাঁশিতে ও সুর কে বাজাতে পারে? আয় আয়, দিশা পেয়েছি। দুই ভগিনী বাঁশির সুর লক্ষ্য করিয়া হরিণীর মতো ছুটিয়া চলিলেন। পায়ে কাঁটা ফুটিতে লাগিল, কিন্তু কেহই যেন তাহা অনুভব করিলেন না। শাল বনের সম্মুখে দাঁড়াইয়া জাতবর্মা বাঁশি বাজাইতেছিল। পাশে দাঁড়াইয়াছিলেন বিগ্রহপাল। আমরা এসেছি, নারী কণ্ঠের রুদ্ধশ্বাস স্বর। বীরা! দুইজনে সম্মুখে ছুটিয়া গেলেন। যৌবনাকে এনেছি। নক্ষত্র সূচিবিদ্ধ অন্ধকারে চারিজন মুখোমুখি হইলেন। যৌবনশ্রী, যৌবনা। যৌবনশ্রীর মুখে একটি অব্যক্ত শব্দ করিলেন। তারপর সংজ্ঞা হারাইয়া ধীরে ধীরে মাটিতে লুটাইয়া পড়িবার উপক্রম করিলেন। অল্পক্ষণ পরে শালবনের ভিতর হইতে রণডঙ্কার বিজয় উদ্ধত উল্লাস একবার দ্রুত ছন্দে মন্দ্রিত হইয়াই নীরব হইল। মাঠের পরপারে জম্বুবনের একটি দ্বীপহীন শিবিরে এক রোগ পঙ্গু বৃদ্ধা সেই শব্দ শুনিতে পাইলেন। রাত্রি শেষে মহারাজ লক্ষ্মীকর্ণ স্বপ্ন দেখিলেন। মুক্ত কৃপাণ হস্তে তিনি রণাঙ্গনের মধ্যস্থলে দাঁড়াইয়া আছে। সম্মুখে অগণিত শত্রু সৈন্য, রথ, অশ্ব, গজ, পদালিক, রণবাদ্য বাজিতেছে। মহারাজ শত্রুকে আক্রমণ করিবার পূর্বেই একবার পশ্চাতে ও পার্শ্বের দৃষ্টি ফিরাইলেন। দেখিলেন কেহ নাই, তিনি একাকী। তাহার সৈন্যদল সমস্ত শত্রুপক্ষে যোগ দিয়েছে। মহারাজের ঘুম ভাঙিয়া গেল। শিবিরের বাহিরে পূর্বাকাশে তখন উষার আলোক্ত রাগ ফুটিয়া উঠিয়াছে। ঘুমন্ত বনভূমি জাগিতে আরম্ভ করিয়াছে। গাছের ডালে পাখি, গাছের তলে মানুষ, হাতি, ঘোড়া। মহারাজ লক্ষ্মীকর্ণ শয্যায় উঠিয়া কিছুক্ষণ জড়বৎ বসিয়া রহিলেন। ক্রমে তাহার স্বপ্নের ঘোর কাটিয়া গেল। মিথ্যা স্বপ্ন, অর্থহীন স্বপ্ন। তিনি গদার ন্যায় বাহুদ্বয় আস্ফালন পূর্বক আলস্য ত্যাগ করিলেন। তারপর হুঙ্কার ছাড়িয়া শয্যা হইতে অবতরণ করিলেন। আজ যুদ্ধ। কয়েকজন পরিজন ছুটিয়া আসিল। মহারাজের আজ্ঞায় ডঙ্কা, তুড়ি, ভেরি, শৃঙ্গ, পটক বাজিয়া উঠিল। সেই সকল সৈন্য বৃক্ষতলে পড়িয়া ঘুমাইতেছিল, তাহারা এবার চক্ষু মর্দন করিয়া উঠিয়া বসিল। আজ যুদ্ধ। যৌবনশ্রীর শিবিরে রঙ্গিনীর নিদ্রাভঙ্গ হইল। সে ঘাড় তুলিয়া দেখিল যৌবনশ্রীর শয্যা শূন্য। এরূপ ঘটনা পূর্বে কখনো ঘটে নাই। কোথায় গেলেন রাজকুমারী? রঙ্গিনীর মনে পড়িল কাল রাত্রে দুই ভগিনী শয্যায় শুইয়া
জল্পনা কল্পনা করিতেছিলেন। রঙ্গিনী শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িয়াছিল। তারপর তারপর কোথায় গেলেন দুই রাজকুমারী? তবে কি তবে কি রঙ্গিনীর হাত পা হিম হইয়া গেল। যদি তাই হয়, মহারাজ জানিতে পারিলে কি করিবেন? রঙ্গিনী আবার চোখ বুঝিয়া মাটিতে শুইয়া পড়িল। রাজা যৌবনেশ্বরীর অন্তর্ধানের কথা কিছুই জানিতে পারিলেন না। কন্যার কথা চিন্তা করিবার সময় তাহার আর ছিল না। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছিলেন। যুদ্ধ যুদ্ধ, সৈন্যগণ প্রস্তুত হইলেই যুদ্ধ আরম্ভ হইবে। সূর্যোদয় হইল। দুই সৈন্যদল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইয়া প্রান্তরের দুই প্রান্তে সারি দিয়া দাঁড়াইয়াছে। নববল খেলায় সে রূপ বলবিন্যাস হয়, যুদ্ধক্ষেত্রের বলবিন্যাস সেই রূপ। সম্মুখে পদাতিক সৈন্যের পংক্তি, তারপর পশ্চাতে রণহস্তি গজের শ্রেণী। শ্রেণীর মধ্যস্থলে রাজার রথ। দুই পক্ষে বিপুল বাদ্যোদ্যম আরম্ভ হইল। আকাশ বিদারী শব্দে চতুরঙ্গ সৈন্যের ধমনীতে রক্তস্রোত উষ্ণ হইয়া উঠিতেছে। মহারাজ লক্ষ্মীকর্ণের রথ সৈন্যবুদ্ধের মাঝখান হইতে বাহির হইয়া ধীর গমনে সম্মুখ দিয়া চলিল। ইহা যুদ্ধারম্ভের সংকেত। সৈন্যদল জয়ধ্বনি করিয়া রাজরথের পশ্চাতে অগ্রসর হইল। প্রায় সঙ্গে সঙ্গেই মাঠের প্রায় প্রান্তে একটি রথ বাহির হইয়া আসিল। এত দূর হইতে রথের আরোহীকে দেখা যায় নাই। দুই সৈন্যদল পদভরে মেদিনী দলিত করিয়া পরস্পরের নিকটবর্তী হইতে লাগিল। মহারাজ লক্ষ্মীকর্ণ সারথীকে জিজ্ঞাসা করিল, সম্পদ, কার রথ চিনতে পারছিস? সম্পদ কিছুক্ষণ উত্তর দিল না। দুইটি রথ সৈন্যদল পশ্চাৎ ভাগে লইয়া আরো নিকটবর্তী হইল। মহারাজ কোষ হইতে অসি নিষ্কাশন করিলেন। দুই রথ যখন 3 রজ্জু দূরে, তখন সম্পদ হঠাৎ বলিলেন, আয়ুষ্মান, ও রথ যে চালাচ্ছে কুমারী যৌবনশ্রী। কি যৌবনশ্রী? মহারাজ হতভম্ব হইয়া চাহিলেন। হ্যাঁ, যৌবনশ্রী বটে। রথ চালাইতেছে সারথী বেশিনী যৌবনশ্রী, আর রথের রথী হলো বিগ্রহপাল। মহারাজ লক্ষ্মীকর্ণ ক্ষণিকের জন্য দারু ব্রহ্মের ন্যায় রথে বসিয়া রহিলেন। তাহার মস্তিষ্কের মধ্যে কোনো চিন্তার ক্রিয়া হইল তাহার নির্ণয় করা এখন দুরূহ। বীরশ্রী এই জন্যই আসিয়াছিল তাহা বুঝিতে তিলার্ধ বিলম্ব হইল না। স্বপ্নের কথাও তার মনে পড়িল। বীরশ্রী, যৌবনশ্রী, জাতবর্মা ছাড়িয়া গিয়াছে, যাহারা কাছে আছে তাহারাও ছাড়িয়া যাইবে। অতঃপর মহারাজ লক্ষ্মীকর্ণের মনে যে প্রতিক্রিয়া হইল তাহা অদ্ভুত। কুটিল মন স্বভাবতই বক্র পথে চলে। বিশেষত আবার মহারাজ লক্ষ্মীকর্ণের মন তো শুধু কুটিল নয়, অত্যন্ত জটিল বটে। তিনি এক অভাবনীয় কার্য করিলেন। থামা থামা থামা, রথ থামা। সম্পদ রথ থামাইলেন। পশ্চাতে সৈন্যদল গতিরুদ্ধ করিয়া দাঁড়াইল। মহারাজ লক্ষ্মীকর্ণ এক লাফে রথ হইতে নামিলেন। হাতের তরবারি দূরে ফেলিয়া উন্মত্ত দৈত্যের মতন বিগ্রহপালের রথের প্রতি ধাবিত হইলেন। বিগ্রহপালের রথ থামিয়া গিয়াছে, তাহার পিছনে সৈন্য দলও থামিয়াছিল। গগন ভেদী বাদ্যোন্মদ স্তব্ধ হইয়াছিল। যুদ্ধারম্ভে এরূপ অচিন্তনীয় ব্যাপার পূর্বে কখনো ঘটে নাই। দুই পক্ষের সৈন্যদল হতবম্ব হইয়া গিয়াছিল। মহারাজ লক্ষ্মীকর্ণ যদি অসি ফেলিয়া না দিতেন, তাহা হইলে তাহার কার্যের একটি অর্থ পাওয়া যাইত। কিন্তু এ কি? এরূপ আত্মঘাতী কার্য উন্মাদ ভিন্ন আর কে করতে পারে? তবে কি লক্ষ্মীকর্ণ সত্যি উন্মাদ হইয়া গিয়াছেন? বিগ্রহপাল ব্যাপার দেখিয়া নিজ রথ হইতে অবতরণ করিলেন। লক্ষ্মীকর্ণের অভিপ্রায় কি তাহা জানা নাই, কিন্তু তিনি অস্ত্রত্যাগ করেছেন, সুতরাং বিগ্রহপালও অস্ত্রত্যাগ করিয়া দাঁড়াইলেন। তাহা দেখিয়া যৌবনশ্রী ছুটিয়া গিয়া স্বামীর সম্মুখে দাঁড়াইলেন, যেন নিজ দেহ দিয়া স্বামীর দেহ রক্ষা করিবেন। বিগ্রহপাল তাহাকে সম্মুখ হইতে অপসারিত করিবার চেষ্টা করিলেন, কিন্তু যৌবনশ্রী অটল রহিলেন। তাহার চোখে জল আর কঠিন দৃঢ়তা। যদি মরিতেই হয়, দুইজন একসঙ্গে মরিবেন। উন্মত্ত দৈত্য আসিয়া পড়িল। তারপর মুহূর্ত মধ্যে অদ্ভুত ব্যাপার ঘটিল। মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যা ও জামাতাকে দুইটি মার্জার শাবকের মতন অবহেলে তুলিয়া
নিজে তুই স্কন্ধে স্থাপন করিলেন এবং উদ্দাম তাণ্ডব নাচিতে আরম্ভ করিলেন। তাহার কণ্ঠ হইতে মেঘ গর্জনের ন্যায় শব্দ বাহির হইতে লাগিল। ধন্য 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 আমার কন্যা, আমার জামাতা, ধন্য ধন্য ধন্য, এই বলে ক্রমশ নাচিতে লাগিলেন। যুদ্ধ তো হইলই না, রক্তপাত হইল না, রণক্ষেত্র কোন মায়াবীর মন্ত্র বলে উৎসব ক্ষেত্রে পরিণত হইল। যে সৈন্যদল পরস্পর হানাহানি করিতে উদ্যত হইয়াছিল তাহারাও আনন্দে নাচিতে শুরু করে দিল, পরস্পরকে আবার আলিঙ্গন করতে লাগলো, হাত ধরাধরি করিয়া নৃত্য করিতে লাগিল। উগ্র রণবাদ্য পলকেই শুরু হয়ে গেল ডিম 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 আনন্দধ্বনি। প্রলয়ঙ্কর মহাকাল আর এক বুড়ার কাণ্ড দেখিয়া সহাস্য শিব সুন্দর মূর্তি ধারণ করলো সবকিছু। জাতবর্মা, বীরশ্রী, অনঙ্গপাল, বান্ধুরি সকলে ছুটিয়া আসিয়া নৃত্যপরায়ণ লক্ষ্মীকর্ণকে ঘিরিয়া ধরিলেন। ক্রমে মহারাজ নৃত্য সংবরণ করিয়া যৌবনশ্রী বিগ্রহপালকে স্কন্ধ হইতে নামাইয়া দিলেন। তারপর বিপুল বাহু দিয়ে সকলকে আলিঙ্গন করিয়া ধরিলেন। বলিলেন, তোরা সবাই মিলে বুড়োটাকে ঠকিয়েছিস, তোকে মুক্তি দেব না। চল ত্রিপুরাতে, সেখানে গিয়ে যৌবনশ্রীর বিয়ে দেব। আমার বুড়িমা কোথায়, তাকেও কি চুরি করেছিস নাকি রে? সকলের চোখে তখন আনন্দ অশ্রু বহিল। আলিঙ্গন চক্রের কিনারা হইতে জ্যোতিষাচার্য রন্তিদেব বলিলেন, মহারাজ, আমার গণনা ফলেছে কিনা বলুন। মহারাজ রন্তিদেবকে শিখা ধরিয়া কাছে টানিয়া আনিলেন। বলিলেন, পণ্ডিত, আজ থেকে তুমি আমার সভা জ্যোতিষী। সেদিন ভারতের নাট্য মঞ্চে যে কৌতুক নাট্যের অভিনয় হইয়াছিল, যে নটনটীরা অভিনয় করিয়াছিল, তাহারা সন্ধ্যার রাঙা মেঘের মতন শূন্যে মিলিয়া গিয়াছে। কোথায় যৌবনশ্রী, কোথায় বিগ্রহপাল? সেদিন ধীরে ধীরে নাট্যমঞ্চের উপর মহাকালের কৃশ যবনিকা নামিয়া আসিয়াছিল। প্রদীপ নিভিয়া গিয়াছিল। তারপর রঙ্গমঞ্চ যুগান্তর কাল ধরিয়া তিমিরাবৃত ছিল। নৃত্য, গীত, হাস্য, কৌতুক মুখ হইয়া গিয়াছিল। মানুষ চামচিকের মতন অন্ধকারে বাঁচিয়াছিল। 900 বর্ষ পরে আবার সেই রঙ্গমঞ্চে একটি একটি করিয়া দীপ জ্বলিয়া উঠিতেছে। কালের কৃষ্ণ যবনিকা সরিয়া যাইতেছে। এবার এই পুরাতন রঙ্গমঞ্চে জানি না কোন মহানাটকের অভিনয় হইবে। শেষ হলো তুমি সন্ধ্যারও মেঘ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাসটি। এই উপন্যাসটি পাঠ করতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি না আমার পাঠ আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটি গল্প নিয়ে। আজ তবে চলি, টাটা।